নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ধারাবাহিক উপন্যাস ইছামতি পঞ্চম পর্ব। তার পরদিন সকালে এলো হলা পেকে, তার সঙ্গে এলো হলা পেকের অনুচর দুর্ধর্ষ ডাকাত অঘরমুচি। অঘরমুচিকে তিলুরা তিন বোনে দেখে খুব খুশি। অঘর ওদের কোলে করে মানুষ করেছে ছেলেবেলায়। তিলু বললে, এসো অঘর দাদা, জেল থেকে কবে এলে? অঘর বললে, কাল এলাম দিদিমণিরা, তোমাদের দেখতে এলাম। আর বলি, সন্ন্যাসী ঠাকুরকে দেখে একটা পের নাম করে আসি, গঙ্গা চেনের ফল হবে। কোথায় তিনি? তিনি বাড়ি থাকেন কারো, ওই বাঁশতলায় ধুনি জ্বালিয়ে বসে আছেন, দেখো গিয়ে। অঘর দাদা বসো, কাঁঠাল খাবা? তোমরা দুজনেই বসো। খোকনকে দেখবো দিদিমণি, আগে সন্ন্যাসী ঠাকুরকে দণ্ডবাদ করে আসি। বাঁশতলার আসনে চৈতন্য ভারতী চুপ করে বসেছিলেন। ধুনি জ্বালানো ছিল না। হলা পেকে আর অঘরমুচি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করল। সন্ন্যাসী বললেন, কে? মোরা বাবা। হলা পেকে বললে, এ আমার সাকরেদ অঘর, গারদ থেকে কাল খালাস পেয়েছে, এই গাঁয়েই বাড়ি। জেল হয়েছিল কেন? আপনার কাছে নুকোবো কেন বাবা, ডাকাতি করেলাম দুজনেরই হাজত হয়েল। খুব শক্তি আছে তোমাদের দুজনেরই, ভালো কাজে সেটা লাগালে দোষ কি? দোষ কিছু নেই বাবা, হাত নিষ্পিস করে থাকতে পারিনে। চৈতন্য ভারতী বললেন, হাত নিষ্পিস করুক, যে মনটা তোমাকে ব্যস্ত করে সেটা সর্বদা সৎ কাজে লাগিয়ে রাখো, মন আপনিই ভালো হবে। হলা পেকে বসে বসে শুনলে। অঘরমুচির ওসব ভালো লাগছিল না। সে ভাবছিল তিলু দিদিমণির কাছ থেকে একখানা পাকা কাঁঠাল চেয়ে নিয়ে খেতে হবে। এমন সময় নীলু সেখানে এসে ডাকলে, ও সন্ন্যাসী দাদা। চৈতন্য ভারতী বললেন, কি দিদি? পাকা কলা আর পেঁপে নিয়ে আসবো? ছ্যান হয়েছে? না, হয়নি, তুমি নিয়ে এসো, ওতে কোনো আপত্তি নেই। আচ্ছা, এদেশে ছ্যান করা বলে কেন? কি বলবে? কিছু বলবে না, তুমি যাও, যশোরে বাঙাল সব কোথাকার। নিয়ে এসো, কি খাবার আছে। অমনি বললি আমি কিন্তু আনবো না, সেটুকু বলে দিচ্ছি দাদা। হলা পেকে দাঁড়িয়ে উঠে বললে, তাহলে মুই রন পাপড়ি। সন্ন্যাসী হেসে বললেন, রন পাপড়ে কি হবে? আপনার জন্য কলা মূলো সঙ্গে করে নিয়ে আসি, নীলু দিদি তো চটে গিয়েছে। অঘরমুচি বললে, মোর জন্য একখানা পাকা কাঁঠাল। ও দিদিমণি, বড্ড খিদে লেগেছে। নীলু বললে, যাও বাড়ি গিয়ে বড়দিদি বলে ডাক দিও, বড়দি দেবে এখন। না দিদি, তুমি চলো, বড়দি এখনই বকবে এমন। গারদ খেটে এসেছি, কেন গিয়েছিলি, কি করেছিলি, 7 কৈফিয়ত দিতে হবে। আর সবাই তো জানে মুই চোর ডাকাত, খাতি পাইনি তাই চুরি ডাকাতি করি, খাতি পেলে কি আর করতাম। গ্রামে এসে যা দেখছি, চালের কাঠা 2 আনা 10 পয়সা, তাতে আর কিছুদিন গারদে থাকলি হতো ভালো। খাবো কেমন করে অত আকরা চালের ভাত? ছেলে পিলেরে বা কি খাওয়াবো? কি বলেন বাবা ঠাকুর? সন্ন্যাসী বললেন, যা ভালো বোঝো তাই করবে বাবা, তবে মানুষ খুন করো না, ওটা করা ঠিক নয়। হলা পেকে এতক্ষণ চুপ করে বসেছিল। মানুষ খুনের কথায় সে এবার চাঙ্গা হয়ে উঠল। হলা আসলে হলো খুনি, অনেক মুন্ড কেটেছে মানুষের। খুনের কথা পারলে সে উত্তেজিত হয়ে ওঠে। চৈতন্য ভারতীর সামনে এসে বললে, জোর হাত করি বাবা ঠাকুর, কিছু মনে করবেন না, একটা কথা বলি শুনুন। পাঞ্চিতে গায়ের মোড়ল বাড়ি সেবার ডাকাতি করতে গেলাম। যখন সিঁড়ি বেয়ে দোতলায় উঠছি, তখন ছোট মোড়ল মোড়ে আটকালে। ওর হাতে মাছ মারা কোঁচ।
এক লাঠির গায়ে কোঁচ ছুঁড়ে ফেলে দিলাম। আমার সামনে লাঠি ধরতে পারবে কেন ছেলে ছোকরা? তখন সে ইট তুলি মারতে এলো। আমি ওরে বললাম, আমার সঙ্গে লাগতে এসো না, সরে যাও। তা তার নিয়তি ঘনিয়ে এসেছে, সে কি শোনে? আমি একটা খারাপ গালাগালি দিলে সঙ্গে সঙ্গে এক লাঠিতে ওর মাথাটা দু ফাঁক করে দিলাম। উল্টে পড়ল গড়িয়ে সিঁড়ির নিচে, কুমড়ো গরান্দি। নীলু বললে, ইস মা গো। চৈতন্য ভারতী মশাই বললেন, তারপর? তারপর শুনুন আশ্চর্য কাণ্ড। বড় মোড়লের পুতের বউ, দিব্যি দশাশয়ী সুন্দরী, মনে হলো 18-20 বয়স। চুল এলো করে দিয়ে এই লম্বা সড়কি নিয়ে দাঁড়িয়ে রয়েছে দোতলার মুখী সিঁড়ির নিচে, যেখান থেকে চাপা সিঁড়ি ফেলবার দরজা। ভারতী মশাই অনেকদিন ঘর ছাড়া, জিজ্ঞেস করলেন, চাপা সিঁড়ি কি? নীলু বললে, চাপা সিঁড়ি দেখেননি? আমার বাপের বাড়ি আছে, দেখাবো। সিঁড়িতে উঠবার পর দোতলায় যেখানে গিয়ে পা দেবেন সেখান থেকে চাপা সিঁড়ি মাথার উপর দিয়ে ফেলে দেয়। সে দরজার কপাট থাকে মাথার উপর, তাহলে ডাকাতেরা আর দোতলায় উঠতে পারে না। কেন পারবে না? হলা পেকে উত্তর দিলে এ কথার। বললে, আপনাকে বুঝিয়ে বলতে পারলে না দিদিমণি। চাপা সিঁড়ি চেপে ফেলে দিলি আর দোতলায় ওঠা যায় না, বড্ড কঠিন হয়ে পড়ে। এমনি সিঁড়ি যা, তার মুখের কবাট জোড়া কুড়ুল দিয়ে চালা করা যায়। চাপা সিঁড়ির কবাট মাথার ওপর থাকে, কুড়ুল দিয়ে কাটা যায় না। বুঝলেন এবার? যাক, তারপর কি হলো? তখন আমি দেখছি কি বাবা ঠাকুর, সাক্ষাৎ কালী পীর্তিমে। মাথার চুল এলো, দশাশয়ী চেহারা, কি চমৎকার গড়ন পেটন, মুখ চোখ, সড়কি ধরেছে যেন সাক্ষাৎ দশভুজা দুর্গা। ঘাম তেল মুখে চকচক করছে, চোখ দুটোতে যেন আলো ঠিকরে বেরুচ্ছে। সত্যি বলছি বাবা ঠাকুর, অনেক মেয়ে দেখেছি, অমন চেহারা আর কখনো দেখিনি। আর সড়কি চালানো কি যেন তৈরি হাত, ব্যাঁকা করে খোঁচা মারে, আর লাগলি নাড়ি ভুড়ি নামিয়ে দেবে, এমনি হাতের টেচা তাক। মনে মনে ভাবি, সাবাস মা, বলিহারি, দুধ খেয়ে এলে বটে। তারপর তারপর চৈতন্য ভারতী অত্যন্ত উত্তেজিত হয়ে উঠলেন, সোজা হয়ে উঠে বসলেন ধনির সামনে। একবার ভাবলাম যা থাকে কপালে লড়ে দেখব, তারপর ভাবলাম না, পিছু হটি, গতি কাজ ভালো না। আমি পিছিয়ে পড়েছি। বিরহাড়ি বললে, পরক্ষণেই জিভ কেটে ফেলে বললে, ওই দেখো, দলের লোকের নাম করে ফেললাম। কেউ জানে না যে বেটা আমার সাংড়ার লোক ছিল। যাক, আপনারা আর ওর কথা বলি দিতে যাচ্ছেন না নীলকুঠির সাহেবের কাছে। ভারতী মশাই বললেন, নীলকুঠির সাহেব কি করবে? সে কি বাবা ঠাকুর, এদেশে বিচার আচার সব তো কুঠির সাহেবেরা করেন। আমার আর অঘরের গারদ হয়েল, সেও বিচার করেন ওই বড় সাহেব। তারপর শুনুন, বিড়হাড়ি বেটা এগিয়ে এলো, আমাদের বললে, দুও মেয়ে লোকের সঙ্গে লড়াইয়ে হেরে গেলি এমনি মরদ। সিঁড়ির ওপরের ধাপে দুপদুপ করে উঠে গেল। আমি ঘুরে দাঁড়িয়েছি। মেয়ে লোকের গায়ে হাত দিলি বিরহারির একদিন কি আমার একদিন, মুই দেখে নেব। এমন সময় বাপ রে বলে বিড়হারি একেবারে চিত হয়ে সিঁড়ির মুখে পড়ে গেল। তারপরে উঠে দুহাত তলপেটে দিয়ে কি একটা টানছে দড়ির মতো। আমি ভাবছি ওটা আবার কি, কাছে গিয়ে দেখি তলপেট হাঁ হয়ে ফুটে বেরিয়েছে। সেই ফুটো দিয়ে পেটের রক্ত মাখা নাড়ি দড়ির মতো চলে গিয়েছে ওপরে সড়কির ফলার আলের সঙ্গে গিঁথে। সড়কি যত টান দিচ্ছে বৌমা, ওর পেটের নাড়ি ততই হড়হড় করে বেরিয়ে বেরিয়ে চলেছে ওপর বাগে। আর বেশিক্ষণ না, চোখ পাল্টাতি আমি গিয়ে ওরে পাঁজা কলা করে তুলে বাইরে নিয়ে এসে বসলাম। একটু জল পাইনি যে ওর মৃত্যুকালে মুখে দিই, কারণ আমি তো বুঝছি ওর হয়ে এলো। ভারতী মশাই বললেন, সেই সড়কিতে গাঁথা নাড়িটা লাঠির এক ঝটকায় নাড়ি ছিঁড়ে দিয়েছি, নইলে আনছি কোথা থেকে। তা বড্ড শক্ত জান হাড়ির পর, মরে না, শুধু গোঙায় আর বোধহয় জল জল করে, বুঝতে পারি না। এদিকে নোক এসে পড়বে, তখন বড্ড হইচই হচ্ছে বাইরে। কি করি, বাড়ির পেছনে একটা ডোবা পর্যন্ত ওকে পাঁজা কলা করে নিয়ে গেলাম।
তখন ও গো গো করে হাত নেড়ে কি বলে, রক্তে ধরণী ভাসছে বাবা ঠাকুর, লোকজন এসে পড়বার আর দৃগ নেই। তখন বেমমুচির কাতানখানা চেয়ে নিয়ে এক কোপে ওর মুন্ডুটা ঝটকা ফেলে ধরটা ডোবায় টান মেরে ফেলে দিলাম। মুন্ডুটার সাথে নিয়ে এলাম, কেননা তাহলে লাশ শনাক্ত করতে পারবে না। বেটা বিড়োহারির মুন্ডু চোখ চেয়ে মোর দিকে চেয়ে বলে যেন আমারে বকুনি দিচ্ছে। এখনো যেন চোখ দুটো মুই দেখতে পাই, যেন মোর দিকে চেয়ে কত কি বলছে মোরে। তারপর সে বউটির কি হলো কিছু জানি না। তবে 2 মাস পরে ফকির সেজে আবার গিয়েছিলাম মোড়র বাড়ি সেই বউটারে দেখবো বলে। দুটো ভিক্ষে দাও মা ঠাকুরুন, যেমন বলেছি অমনি তিনি এসে মোরে ভিক্ষা দিলেন। বেলা তখন দুপুর, রাত্রিরে ভালো দেখতে পাইনি। মুখের দিকে তাকিয়ে দেখি জগদ্ধাত্রী পীর্তিমে, দশাশয়ী চেহারা, হরতেলের মতো রং। দেখে ভক্তি হলো। বললাম, মা খিদে পেয়েছে। মা বললেন, কি খাবা? বললাম, ঝা দেবা। তখন তিনি বাড়ির মধ্যে গিয়ে আধখুঁচি চিড়ে মুড়কি এনে আমার ঝুলিতে দেলেন। মুই মুসলমান সেজেছি, গড় হয়ে প্রণাম করলি সন্দেহ করতে পারে, তাই হাত তুলে বললাম, সালাম মা, বলে চলে এলাম। ইচ্ছে হচ্ছিল 2 পায়ের ধুলো মাথায় নিয়ে লুটিয়ে প্রণাম করি। তারপর চলে এলাম। নীলু এতক্ষণ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে শুনছিল। এইবার বললে, সে যদি মরেই গিয়েছে দাদা, তবে আবার তোমাদের দলের লোক বলে জিভ কাটলে কেন? সে কিসে মরেছে তা আজও কেউ জানে না। দিদিমণি তুমি কি বোঝো? নীলকুঠির লোক গিয়ে তার 2টো ছেলেকে উস্তন কুস্তন করবে, বলবে তোর বাবা কনে গিয়েছে। এ আর 6-7 বছরের কথা। লোক জানে বিড়োহারি গঙ্গার ধারে আর একটা বিয়ে করে সেখানেই বাস করছে। মোর সাংড়ার লোক রটিয়ে দিয়েছে। ওর ছেলে 2টো এখন লাঙল চষতে পারে। বড় ছেলেটা খুব জোয়ান হবে, ওর বাবার মতো। বউটিকে আর দেখনি? না, তারপরে 2 বছর গারদবাস, সে অন্য কারণে। এ ডাকাতির কিনারা হয়নি। চৈতন্য ভারতী বললেন, তোমার মুখে কাহিনী শুনে ভাবছি বৌমার সঙ্গে আমি দেখা করে আসব। তারা কি জাত বললে? সদ্গোপ। আমি যাব সেখানে। শক্তিমতী মেয়েরা জগদ্ধাত্রীর অবতার, তুমি ঠিকই বলেছ। বাবা ঠাকুর, আপনি বোধহয় এদিকে আর কখনো আসেননি, থাকেনও না। অমন কিন্তু এখানে আরো 2-4টে আছে, তবে ভদ্র গেরস্ত বাড়িতে আর দেখিনি ওই বউটি ছাড়া। বাগদি, দুলে, মুচি, নমশুদ্দুরের মধ্যে অনেক মেয়ে পাবেন যারা ভালো সড়কি চালায়, কোঁচ চালায়, ফালা চালায়, কাতান চালায়। নীলু বললে, আমি জানি। সেবার নীলকুঠির দাঙ্গায় দাদা সচক্ষে দেখেছেন। খড়ের ছোট্ট চালাঘরের মধ্যে থেকে 2টো দুলেদের বউ এমন তীর চালাচ্ছে, নীলকুঠির বরকন্দাজ হটে গেল। বাহ বাহ, বড় খুশি হলাম শুনে দিদি। ব্রহ্মদর্শনের আনন্দ হয় যদি এই শক্তিমতী মায়েদের একবার সাক্ষাৎ পাই। জয় মা জগদম্বা। ভবানী বাড়ুজ্জে এই সময় গাড়ু হাতে কোথা থেকে আসছিলেন, সেখান থেকে বলে উঠলেন, আরে ও কি ভায়া, একেবারে মা জগদম্বা? না, বৈদান্তিক জ্ঞানের ইয়েটা একেবারে নষ্ট করে দিলে। ভাই, নিত্য থেকে লীলায় নামলেই মা বাবা। বৈদান্তিকের তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? বলেছি তো তোমাকে সেদিন, বেদান্ত অত সোজা জিনিস নয়। অদ্বৈত বেদান্ত বুঝতে বহুদিন যাবে। জীব গোস্বামীর বেদান্ত বরং কিছু সহজ। ও কথা থাক, কি নিয়ে কথা বলছিলে? লীলার কথা, এদেশের মেয়েদের শক্তি সামর্থ্যের কথা। সবই মায়ের লীলা। নীলু বলে উঠল, হ্যাঁ ভালো কথা। বড়দি ভালো ঢাল আর লাঠির খেলা জানে। একবার আকবর আলী লেঠেলের সঙ্গে লড়ি চালিয়েছিল ঢাল আর লড়ি নিয়ে। নীলকুঠির বড় লেঠেল আকবর আলী। বড়দি এমন আগলে ছিল, একটা লড়ির ঘাও মারতে পারিনি ওর গায়ে। শরীরে শক্তিও আছে বড়দির। 2টো বড় বড় খিত্তুরে ঘোড়া কাঁকে মাথায় করে নিয়ে আসতে পারি, এখনো পারি।
ভবানী বাড়ুজ্যে হলা পেকে ও অঘরমুচিকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে ডাক দিলেন, ও তিলু, শুনে যাও। ও তিলু, বড় বউ। তিলু খোকাকে দুধ খাওয়াচ্ছিল। একটু পরে খোকাকে কোলে করে এসে বললে, বাপ রে, এসব ডাকাতের দল কেন আমার বাড়িতে? হলা পেকে উত্তর দিলে, বড়দি, পেটের জ্বালায় এইছি, খাতি দাও, নইলে লুট হবে। তিলু হেসে বললে, আমি লাঠি ধরতে জানি। সে তো জানি, বার করি ঢাল আর লড়ি। কিসের লড়ি? ময়না কাঠের। অঘরমুচি বললে, সত্যি বড়দি, হাত বজায় আছে তো? খেলবি নাকি একদিন? মনে আছে সেই রথতলার আখড়াতে? তখন আমার বয়স কত, 17-18 হবে। উহ, সে যে অনেক দিনের কথা হয়ে গেল। তখন রথতলার আখড়াতে মোদের বড্ড খেলা হতো, মনে আছে খুব। বসো, আমি আসছি। একটু পরে দুটি বড় কাঁঠাল দু হাতে বোঁটা ঝুলিয়ে নিয়ে এসে তিলু ওদের সামনে রাখলে। বললে, খাও ভাই সব, দেখি কেমন জোয়ান। হলা পেকে বললে, কোন গাছের কাঁঠাল দিদি? মালসি। খাজা না রসা? রস খাজা। এখন আষাঢ়ের জল পেলে কাঁঠাল আর রসা থাকে। খাও দুজনে। মিনিট 10-12 মধ্যে অঘরমুচি তার কাঁঠালটা শেষ করলে। হলা পেকের দিকে তাকিয়ে বললে, কি ওস্তাদ, এখনো বাকি যে? কাল রাত্রি খাসির মাংস খেয়ে এলাম সের 2-1, তাতে করে ভালো খিদে নেই। তিলু বললে, সে হবে না দাদা, ফেলতে পারবে না, খেতে হবে সবটা। অঘর দাদা, আর একখানা দেবো বার করে? ও গাছের আর কিন্তু নেই। খয়ের খাগির কাঁঠাল আছে খান 4, একটু বেশি খাজা হবে। দাও ছোট দেখে একখানা। হলা পেকে বললে, খেয়ে নে অঘরা, এমন একখানা কাঁঠালের দাম হাটে 1 আনার কম নয় এমন অসময়ে। মুই একখানা শেষ করে আর পারবো না, বয়স তো হয়েছে তোর চেয়ে। দাও দিদিমণি, একটু গুড় জল দাও। তিলু বললে, তাহলে সাকরেদের কাছে হেরে গেলে তো দাদা। গুড় জল এমনি খাবে কেন, দুটো ঝুনো নারকেল দি, ভেঙে দুজনে খাও গুড় চিড়ে। তবে বেশি গুড় দিতে পারবো না, এবার সংসারে গুড় বাড়ন্ত। 10 খানা কেনা ছিল, 2 খানাতে ঠেকেছি। উনি বেজায় গুড় খান। দিনটা বেশ আনন্দে কাটল। হলা পেকে এবং অঘরমুচি চলে যাওয়ার সময় চৈতন্য ভারতী মহাশয়কে আর একবার সাষ্টাঙ্গে প্রণাম করে চলে গেল। ভবানী বাড়ুজ্যে তিলুকে নিয়ে রোজ নদীতে নাইতে যান সন্ধেবেলা, আজও গেলেন। ইছামতির নির্জন স্থানে নিবিড় নলখাগড়ার ঝোপের মধ্যে দিয়ে মুক্ত খোঁজা জেলেরা গত শীতকালে যে সুড়িপথটা কেটে করেছিল, কারণ ইছামতিতে বেশ দামি মুক্ত পাওয়া যেত, তো তারই নিচে বাবলা, যজ্ঞি ডুমুর, পিটুলি ও নটকান গাছের তলায় ভবানী ও তিলু নিজেদের জন্য একটা ঘাট করে নিয়েছে। সেখানে হলদে বাবলা ফুল ঝরে পড়ে টুপটাপ করে স্বচ্ছ কাকচক্ষু জলের উপর। গুলাঞ্চের সরু ছোট লতা নটকান ডাল থেকে জলের ওপরে ঝুলে পড়ে। তেচোকা মাছের ছানা স্নানরতা তিলু সুন্দরীর বুকের কাছে খেলা করে, হাত বাড়িয়ে ধরতে গেলে নিমেষের মধ্যে অন্তর্হিত হয়। ঘনান্তরাল বনকুঞ্জের ছায়ায় কত কি পাখি ডাকে সন্ধ্যায়, ওদের কেউ দেখতে পায় না ডাঙার দিক থেকে। ভবানী বাড়ুজ্যে জলে নেমে বললেন, চলো সাঁতার দিয়ে ওপারে যাই। তিলু বললে, চলুন, ওপারের ক্ষেত থেকে পটল তুলে আনি। ছি, চুরি করা হয়? পাড়া গিয়ে বুদ্ধি তোমার, চুরি বোঝো না? যা বলেন, আমরা কত তুলে আনতাম। দেবে সাঁতার? চলুন। গোঘাটার দিকে যাবেন? মাঠের বড় অশ্বত্থ তলার দিকে। তিলু অদ্ভুত সুন্দরভাবে সাঁতার দেয়। সুন্দর ঋজু তনু দেহটি জলের তলায় নিঃশব্দে চলে, পাশে পাশে ভবানী বাড়ুজ্যে চলেন। হঠাৎ এক জায়গায় গহীন কালো জলে ভবানী বাড়ুজ্যে বলে ওঠেন, ও তিলু, তিলু। তিলু এগিয়ে চলছিল, থেমে স্বামীর কাছে ফিরে এসে বললে, কি কি? ভবানী দুহাত তুলে অসহায়ের মতো খাবি খেয়ে বললেন, তুমি পালাও তিলু, আমায় কুমিরে ধরেছে, তুমি পালাও, পালাও, খোকাকে দেখো। তিলু হতভম্ব হয়ে বললে, কি হয়েছে বলুন না, কি হয়েছে? সে কি গো? জল খেতে খেতে ভবানী দুহাত তুলে ডুবতে ডুবতে বললেন, খোকাকে দেখো,
খোকাকে দেখো। তিলু শিউরে উঠল জলের মধ্যে। বর্ষা সন্ধ্যার কালো নদী জল এক্ষুনি কি তার প্রিয়তমের রক্তে রাঙা হয়ে উঠবে? এরই মধ্যে শেষ হয়ে গেল জীবনের সব কিছু স্বাদ আহ্লাদ। চোখের নিমেষে তিলু জলে ডুব দিলে কিছু না ভেবেই। স্বামীর পা কুমিরের মুখ থেকে ছাড়িয়ে নেবে কিংবা নিজেই কুমিরের মুখে যাবে। ডুব দিয়েই স্বচ্ছ জলের মধ্যে থেকে সে দেখতে পেলে প্রকাণ্ড এক শিমুল গাছের মুড়ি জলের তলায় আড়ভাবে পড়ে এবং তারই ডালপালার কাঁটায় স্বামীর কাপড় মোক্ষম ভাবে জড়িয়ে আটকে গিয়েছে। হাতের এক এক ঝটকায় কাপড়খানা ছিঁড়ে ফেললে খানিকটা, আবার জলের ওপর ভেসে স্বামীকে বললে, ভয় নেই, ছাড়িয়ে দিচ্ছি। শিমুল কাঁটায় বেঁধেছে। আবার দম নিয়ে আরো খানিকটা কাপড় ছিঁড়ে ফেললে। জলের মধ্যে খুব ভালো দেখাও যায় না। সন্ধ্যার অন্ধকার নেমে আসছে জলের তলায়। কি করে কাপড় বেঁধেছে ভালো বোঝাও যায় না। আবারও ডুব দিলে, আবারও ভেসে উঠলে। ৩-৪ বার ডুব দেওয়ার পর স্বামীকে মুক্ত করে অবসন্ন প্রায় স্বামীকে শক্ত হাতে ধরে ভাসিয়ে ডাঙার দিকে অল্প জলে নিয়ে গেল। ভবানী বাড়ুজ্যে হাঁপ নিয়ে বললেন, বাবা। ও। তিলুর কাপড় খুলে গিয়েছিল, চুলের রাশ এলিয়ে গিয়েছিল। দুহাতে সেগুলো এঁটে সেটে নিলে, চুল ঝরিয়ে নিলে। সেও বেশ হাঁপাচ্ছিল, কিন্তু তার সতর্ক দৃষ্টি স্বামীর দিকে। আহা, বয়স হয়ে গিয়েছে ওর, তবু কি সুন্দর চেহারা। আজ কি হতো আর একটু হলে। হেসে স্বামীর দিকে চেয়ে বললে, বাপরে, কি কাণ্ডটা করে বসেছিলেন সন্ধেবেলায়। ভবানী বাড়ুজ্যেও হাসলেন। খুব সাঁতার হয়েছে, এখন চলুন বাড়ি। তুমি ভাগ্যিস ডুব দিয়ে দেখেছিলে। কে জানতো ওখানে শিমুল গাছের গুঁড়ি রয়েছে জলের তলায়। আমি কুমির ভেবে হাত পা ছেড়ে দিয়েছিলাম তো। প্রায় অন্ধকার নির্জন পথ দিয়ে দুজন বাড়ি ফিরে চলে। তিলু ভাবছিল, ও আজ কি হতো যদি সত্যি সত্যি ওর কিছু হতো। তিলু শিউরে উঠল। স্বামী চলে গেলে সে কি বাঁচত? নীলকুঠির বড় সাহেবের কামরায় দেওয়ান রাজারামের ডাক পড়েছিল। সম্প্রতি তিনি হাত জোড় করে বড় সাহেবের সামনে দাঁড়িয়ে। বড় সাহেব কাঠে খোদা পাইপ খেতে খেতে বলেন, তোমার কাজ ঠিক মতো হইতেছে না। কেন হুজুর? নীলের চাষ এবার একটা লো ফিগার, কম হইল কিভাবে? হুজুর মাফ করেন তো, ঠিক কথা বলি। সেবার সেই রাহাতুনপুরীর কাণ্ড কারখানার পর জেন বিল সিপটন হঠাৎ টেবিলের ওপর দুম করে ঘুষি মেরে বললে, ওসব শুনিতে চাই না। I don't wish you spin that rigmarole over here again. কাজ চাই, কাজ। 200 বিঘা জমিতে এবছর নীল বুনিতে হইবে, বুঝলে? বাজে কথা শুনিতে চাই না। হুজুর, মিস্টার ডঙ্কিনসন বদলি হইয়া গেল, নতুন ম্যাজিস্ট্রেট আসিল, এই আমাদের দলে আছেন। নীলের দাদন এবছর ব্রিস্কলি আরম্ভ করিতে হইবে, ফিগার চাই। দাদনের খাতা রোজ আমাকে দেখাইবে। হুজুর। শ্রীরাম মুচি এ সময় সাহেবের কফি নিয়ে ঘরে ঢুকলো। তাকে দেখে রাজারাম বললেন, হুজুর এ লোককে জিজ্ঞেস করুন। এদের চরপাড়া গ্রামের মুচিপাড়ার লোকে কিছুতে নীল বুনতি দেবে না, আপনি জিজ্ঞেস করুন ওকে। সাহেব শ্রীরাম মুচিকে বললে, কি কথা আছে? শ্রীরাম বড় সাহেবের পেয়ারের খানসামা। বড় সাহেবকেও সে ততটা সম্ভ্রম ও ভয়ের চোখে দেখে না। অন্য লোকের কথা বলাই বাহুল্য। সে বললে, কথা সবই ঠিক। কি ঠিক? গোলু আর হংস দল পেকিয়েছে হুজুর, নীলের দাগ মারতে দেবে না। জেনভিল সিপটন রেগে উঠে দেওয়ানের দিকে চেয়ে বললেন, ইউ আর নো মিল্ক শপ। মুচি পাড়ার সব জমি ডাক লাগাও টুডে, আজই। আমি ঘোড়া করিয়া দেখিতে যাইব। শ্যামচাঁদ ভুলিয়া গেল রামু মুচির লিডার হইয়াছে, তাহাকে সোজা করিবে। এই সময় শ্রীরাম মুচি হাত জোড় করে বললে, সাহেব আমার 3 বিঘে মুসুরি আছে, রবিখন্দ, আমার ওটা দাগ যেন না দেন দেওয়ানজি। রামু সর্দারের বাড়ি আমি যাইনি, তার ভাত খাইনি। আচ্ছা, গ্রান্টেড, মঞ্জুর হইল। দেওয়ান, ইহার জমি বাদ পড়িল। রাজারাম বললেন, হুজুরের হুকুম। আচ্ছা যাও,
দ্য ডেভিল অফ অ্যান আমিন শুড গো উইথ ইউ। প্রসন্ন আমিন তোমার সাথে যাইবে, হরিশ আমিন নয়। হুজুরের হুকুম। প্রসন্ন চক্রবর্তী নিজের ঘরে ভাত রাঁধছিল। দেওয়ান রাজারাম ঘরে ঢুকতেই প্রসন্ন তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তবু ভালো, কিছুক্ষণ আগে তার এই ঘরেই নবু গাজীদের দল এসেছিল। নীলের দাগ কিছু কম করে যাতে এবছর তাদের গায়ে দেওয়া হয় সেজন্য অনুরোধ জানাতে। শুধু হাতেও তারা আসেনি। আর একটু বেশিক্ষণ ওরা থাকলে ধরা পড়ে যেতে হতো। ঘুঘু রাজারামের চোখ এড়াতো না কিছু। রাজারাম বললেন, কি ভাত হচ্ছে? আসুন আগে। হ্যাঁ, শিগগির চলো চক্রবর্তী, মুচিদের আজ শেষ করি আসতে হবে। বড় সাহেবের রেগে আগুন, আমারে ডেকে পাঠিয়েছিল। একটা কথা বলবো, রাগ করবেন না? কি? দাগ শেষ। সে কি? প্রসন্ন চক্রবর্তী ভাতের হাত ধুয়ে গামছা দিয়ে মুছে ঘরের কোণের টিনের ক্ষুদ্র প্যাটরাটি খুলে দাগ নকশার বই ও ম্যাপ বার করে হাত দিয়ে দেখিয়ে বললে, 7 পাখি জমি এই, 2 পাখি জমি এই, আর এই 1.5 পাখি, একুনে 30 বিঘে 7 কাঠা। রাজারাম প্রশংসমান দৃষ্টিতে ওর দিকে চেয়ে বললেন, বাহ, কবে করলে? রবিবার রাত দুপুরের পর। সঙ্গে কে ছিল? করিম লেঠেল আর আমি। পিনম্যান ছিল সয়ারাম বোষ্টম। রিপোর্ট করনি কেন? আগে জানাতেই হয় এসব কথা, তাহলে বড় সাহেবের কাছে আমাকে মুখ খেতে হতো না। যাও। কিছু মনে করবেন না দেওয়ানজি, কেন বলিনি শুনুন। ভরসা পাইনি, ঠিক বলছি। রাহাতুনপুরের সেই ব্যাপারের পর আর কিছু। সে ভয় নেই, ম্যাজিস্ট্রেট বদলে গিয়েছে, বড় সাহেব নিজে বললে আমাকে। কিন্তু সেদিন সকালেই চরপাড়ায় গোলমাল বাঁধল। পাইক এসে খবর দিলে চরপাড়ার প্রজারা দাগ উপড়ে ফেলেছে। রাজারাম রায় বড় সাহেবকে কথাটা জানালেন না। তার দূর সম্পর্কের সেই ভাইপো রামকান্ত রায়, যে কলকাতায় আমুটি কোম্পানির হৌসে নকল নবিশি করে এবং যে অদ্ভুত কলের গাড়ি ও জাহাজের কথা বলেছিল, সে নীলকুঠিতে এসেছিল দেওয়ানের সঙ্গে দেখা করতে। প্রসন্ন চক্রবর্তী আমিন যে কাজ একা করে এসেছে, তাতে দেওয়ান রাজারাম নিজেও কিছু ভাগ বসাতে চান। রিপোর্ট সেইভাবেই লিখছিলেন। প্রসন্ন চক্রবর্তীকে অবশ্যই হাওয়া করে দিচ্ছিলেন একেবারে। রাজারাম তখনই ঘোড়া ছুটিয়ে বেরুলেন চরপাড়ার দিকে। সেখানে এক বটতলায় বসে একে একে সমস্ত মুচিদের ডাকলেন। যার যত জমিতে আগে দাগ ছিল তার চেয়ে বেশি দাগ স্বীকার করিয়ে টিপসই নিলেন প্রত্যেকের। কারো কোনো কথা শুনলেন না। রামু সর্দারকে ডেকে বললেন, এবার 5 পোতার বাঁওড়ে বাঁধাল দিয়েছিলে তুমি? আগে হ্যাঁ রায়মশাই, ফি বছর মোর বাঁধাল পড়ে। রামু সর্দারের বুক কেঁপে গেল। দেওয়ানজিকে সে চেনে। ঘোড়ায় উঠবার সময় সে দেওয়ানকে বললে, মোর কি দোষ হয়েছে? অপরাধ নেবেন না যদি কেউ কিছু বলে থাকে। দেওয়ানজি ঘোড়ায় চেপে উড়ে বেরিয়ে গেলেন। সন্ধ্যের পর 5 পোতার বাঁওড়ের বাঁধালে রামু সর্দার বসে তামাক খাচ্ছে আর 4-5 জন নিকিরি ও চাষিদের সঙ্গে কথাবার্তা বলছে। এমন সময় হঠাৎ কোথা থেকে 8-10 জন লোক এসে ওর বাঁধাল ভাঙতে আরম্ভ করলে। রামু সর্দার খাড়া হয়ে উঠে বললে, কে কে বাঁধালে হাত দেয়? কোন সমুদ্রের ভাই রে? করিম লাঠিয়াল এগিয়ে এসে বললে, তোর বাবা। তবে রে? রামু সর্দার বাগদি পাড়ার মোড়ল, দুর্বল লোক নয় সে। লাঠি হাতে সে এগিয়ে যেতেই করিম লাঠিয়ালের লাঠি এসে পড়লো ওর মাথায়। রামু সর্দার লাঠি ঠেকিয়ে দিতেই করিম হুঙ্কার দিয়ে বলে উঠল, সামলাও। আবার ভীষণ বাড়ি। রামু সর্দার ফিরিয়ে বাড়ি দিলে। সাবাস, সামলাও। রামু সর্দার ফাঁক খুঁজছিল। বিজয় গর্বে অসতর্ক করিম লাঠিয়ালের মাথার দিকে খালি ছিল। বিদ্যুৎ বেগে রামু সর্দার লাঠি উঠিয়ে বললে, তুমি সামলাও কর্মে খান সামা। সঙ্গে সঙ্গে রামুর লাঠি ঘুরে গেল বোঁ করে ওর বাঁকা আড় করা লাঠির ওপর দিয়ে। বেল ফাটার মতো শব্দ হলো। করিম পেঁপে গাছের ভাঙা ডালের মতো পড়ে গেল বাঁধালের জালের খুঁটির পাশে। কিন্তু রামু সামলাতে পারলে না, সেও গেল হুমড়ি খেয়ে পড়ে। অমনি করিম লাঠিয়ালের সঙ্গী লাঠিয়ালরা দুর্দার করে লাঠি চালালে ওর ওপর, যতক্ষণ রামু শেষ না হয়ে গেল। রক্তে বাঁধালের ঘাস রাঙা হয়েছিল তারপর দিন সকালেও। চাপ চাপ রক্ত পড়েছিল ঘাসের উপর।
পথযাত্রীরা দেখেছিল। বাঁধালের চিহ্নও ছিল না তার পরদিন সেখানে। বাঁশ ভেঙে চুড়ে নিয়ে চলে গিয়েছিল লাঠিয়ালের দল। এই বাঁধালের খুব কাছে রামকানাই চক্রবর্তী কবিরাজ একা বাস করতেন একটা খেজুর গাছের তলায় মাঠের মধ্যে। রামকানাই অতি গরিব ব্রাহ্মণ। ভাত আর সোঁদালি ফুল ভাজা এই তার সারা গ্রীষ্মকালের আহার, যতদিন সোঁদালি ফুল ফোটে বাঁওরের ধারের মাঠে। কবিরাজি জানতেন ভালোই, কিন্তু এ পল্লীগ্রামে কেউ পয়সা দিত না। খাওয়ার জন্য ধান দিত রোগীরা, তাও শ্রাবণ মাসে অসুখ সারলো তো আশ্বিন মাসের প্রথমে নতুন আউশ উঠলে চাষির বাড়ি বাড়ি এ গায়ে ও গায়ে ঘুরে সে ধান নিজেকেই সংগ্রহ করতে হতো তাকে। রামকানাই খেজুর তলায় নিজের ঘরটিতে বসে দাশু রায়ের পাঁচালি পড়ছিলেন। এমন সময় হইচই শুনে তিনি বই বন্ধ করে বাইরে এসে দাঁড়ালেন। তারপর আরো এগিয়ে দেখতে পেলেন নীলকুঠির কয়েকজন লাঠিয়াল বাঁধালের বাঁশ খুলছে। একটু পরে শুনতে পেলেন কারা বলছে খুন হয়েছে। রামকানাই ফিরে আসছেন নিজের ঘরে, তার পাশ দিয়ে হারু নিকিরি আর মনসুর নিকিরি দৌড়ে পালিয়ে চলে গেল। রামকানাই বললেন, ও হারু, ও মনসুর, কি হয়েছে, কি হয়েছে? তাদের পেছনে অন্ধকারে পালাচ্ছিল হযরত নিকিরি। সে বললে, কে? কবিরাজ মশাই, ওদিকে যাবেন না। রামু বাগদিকে নীলকুঠির লেঠেলরা মেরে ফেলে দিয়ে বাঁধাল লুট করছে। রামকানাই ভয়ে এসে ঘরের দোর বন্ধ করে দিলেন। একটা খুব আশ্চর্য ব্যাপার ঘটলো এই উপলক্ষে। খুনের চেয়েও বড়, হাঙ্গামার চেয়েও বড়। পরদিন সকালে চারিদিকে হইচই বেঁধে গেল। নীলকুঠির লোকেরা পাঁচ পোতার বাঁধাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, রামু সর্দারকে খুন করেছে। দলে দলে লোক দেখতে গেল ব্যাপারটা কি। অনেকে বললে নীলকুঠির সাহেব এবার জলকর দখল করবে বলে এরকম করছে। অনেকে রাজারামের বাড়ি গেল। দেওয়ান রাজারাম আশ্চর্য হয়ে বললেন, খুন? সে কি কথা? আমাদের কুঠির কোনো লোক নয়, বাইরের লোক হবে। রামু বাগদি ছিল বদমাইশের নাজির, তার আবার শত্রুর অভাব। তুমিও যেমন, যা কিছু হবে অমনি নীলকুঠির ঘাড়ে চাপালেই হলো। কে খুন করে গেল? নীলকুঠির লোকে করেছে, নাও ঠেলা। বড় সাহেব রাজারামকে ডেকে বললে, খুনের কথা কি শুনিতেছি, কে খুন করিল? রাজারাম বললেন, আমাদের লোক নয় হুজুর, তার শত্রু ছিল অনেক, রামু বাগদির। কে খুন করেছে আমরা কি জানি। আমাদের লাঠিয়াল গিয়াছিল কিনা? না হুজুর, পুলিশের কাছে এই কথা প্রমাণ করিতে হইবে। ছোট সাহেবকে বললে, I think that man has overshot his mark this time. I don't appreciate this murder business, you see. Too much of a trouble when I am the inquiring magistrate. I ordered only the fish bar to be swept away, sir. I know, get ready for the trouble this time. পুলিশ তদন্তের পূর্বে রামকানাই কবিরাজের ডাক পড়ল রাজারামের বাড়ি। রাজারাম তাকে বলে দিলেন এই কথা তাকে বলতে হবে, বুনোপাড়ার লোকদের রামুকে খুন করতে তিনি দেখেছেন। রামকানাই চক্রবর্তী বললেন, একেবারে মিথ্যে কথা কি করে বলি রায় মশাই? বলতে হবে, বেশি ফ্যাচ ফ্যাচ করবেন না, যা বলা হচ্ছে তাই করবেন। আগে এ তো বড় বিপদে ফেললেন রায় মশাই। আপনাকে পান খেতে দেবো কুঠি থেকে। রাম রাম, ও কথা বলবেন না, পয়সা নিয়ে ও কাজ করব না। তদন্তের সময় রামকানাইয়ের ডাক পড়ল। দারোগা নীলকুঠির অনেকে নুন খেয়েছে, সে অনেক চেষ্টা করলে রামকানাইয়ের সাক্ষ্য ওলট পালট করে দিতে। রামকানাইয়ের এক কথা, নীলকুঠির লাঠিয়ালদের তিনি বাঁধাল থেকে পালাতে দেখেছেন। রামু সর্দারের মৃতদেহও তিনি দেখেছেন, তবে কে তাকে মেরেছে তা তিনি দেখেননি। দারোগা বললে, বুনো পাড়ার সঙ্গে ওর বিবাদ ছিল জানেন? না দারোগা মশাই। বুনো পাড়ার কোনো লোককে সেখানে দেখেছিলেন? না। ভালো করে মনে করুন। না দারোগা মশাই। যাওয়ার সময় দারোগা রাজারাম রায়কে ডেকে বলে গেল, দেওয়ানজি, কবিরাজ বুড়ো বড় তেঁদর, ওকে হাত করার চেষ্টা করতে হবে। ডাবের জল খাওয়ান বেশি করে। রামকানাইকে নীলকুঠিতে ডেকে নিয়ে যাওয়া হলো পাইক দিয়ে। প্রসন্ন চক্রবর্তী আমিন বললে,
কবিরাজ মশাই, বড় সাহেব বাহাদুর বলেছেন আপনাকে খুশি করে দেবেন, শুধু কি চান বলুন। বড় সন্তুষ্ট হয়েছেন আপনার উপর। আমি আবার কি চাইব? গরিব বামুন আমিন মশাই, যা দেন তিনি। তবুও বলুন, কি আপনার মানে, ধরুন টাকা করি কি ধান? ধান দিলে খুব ভালো হয়, তাই আমি বলছি দেওয়ানজির কাছে। রামকানাই চক্রবর্তীকে তারপর নিয়ে যাওয়া হলো ছোট সাহেবের খাস কামরায়। রামকানাই গরিব ব্যক্তি, সাহেব শুভর আবহাওয়ায় কখনো আসেননি। কাঁপতে কাঁপতে ঘরে ঢুকলেন। ছোট সাহেব পাইপ মুখে বসেছিল। কড়া সুরে বললে, এদিকে এসো। আগে সাহেব মশাই, নমস্কার হই। তুমি কি করো? আগে কবিরাজি করি। বেশ, কুঠিতে কবিরাজি করবে? আগে কার কবিরাজি সাহেব মশাই? আমাদের। সে আপনাদের অভিরুচি, যা বলবেন তাই করব বই কি। তাই করবা? আগে কেন করব না? মাসে তোমায় 10 টাকা করে দেওয়া হবে তাহলে। রামকানাই চক্রবর্তী নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। 10 টাকা? মাসে 10 টাকা আয় তো দেওয়ান মশাইদের মতন বড় মানুষের রোজগার। আজ হঠাৎ এত প্রসন্ন হলেন কেন এরা? রামকানাই কবিরাজ বললেন, 10 টাকা সাহেব মশাই? হ্যাঁ, তাই দেওয়া হবে। রাজারামকে ডেকে ধূর্ত ছোট সাহেব বলে দিলে, এই লোকের কাছে একটা চুক্তি করে লেখাপড়া হোক। 10 টাকা মাসে কবিরাজির জন্য কুঠির ক্যাশ থেকে দেওয়া হবে। 10টা টাকা দিয়ে দাও 1 মাসের আগাম। বেশ হুজুর। পরদিন রামকানাইয়ের আবার ডাক পড়ল নীলকুঠিতে। তার আগের দিন বিকেলে টাকা নিয়ে চলে এসেছেন হৃষ্ট মনে। আজ সকালে আবার কিসের ডাক? দেওয়ান রাজারামের সেরেস্তায় গিয়ে হাজিরা দিতে হলো রামকানাইকে। দেওয়ান বললেন, তাহলে তো আপনি এখন আমাদের লোক হয়ে গেলেন। রামকানাই বিনীতভাবে জানালেন, সে তাঁদের কৃপা। না না, ওসব নয়। আপনি ভালো কবিরাজ, আমাদেরও দরকার। 10 টাকা পেয়েছেন? আগে হ্যাঁ। একটা কথা, সব তো হলো, নীলকুঠির নুন তো খেলেন, এবার যে তার গুণ গাইতে হবে। আগে মহানুভব বড় সাহেব, ছোট সাহেব আর দেওয়ানজির গুণ সর্বদাই গাইব। গরিব ব্রাহ্মণ, যা উপকার আপনারা করলেন। ও কথা থাক, সেই খুনের মোকদ্দমায় আপনাকে আমাদের পক্ষে সাক্ষী দিতে হবে। এই উপকারটা আপনি আমাদের করুন। রামকানাই আকাশ থেকে পড়লেন। সে কি? সে তো মিটে গিয়েছে। যা বলবার পুলিশের কাছে বলেছেন, আবার কেন? তা নয়, আদালতে বলতে হবে। আপনাকে আমরা সাক্ষী মানব। আপনি বলবেন বুনোপাড়ার ভন্তে বুনো, ন্যাংটা বুনো, চিকিষ্ট বুনো আর পাতিরাম বুনোকে আপনি লাঠি নিয়ে পালিয়ে যেতে দেখেছেন। কিন্তু তা তো দেখিনি দেওয়ান মশাই। না দেখেছেন নাই দেখেছেন, বোকার মতো কথা বলবেন না। নীলকুঠির মাইনে করা বাঁধা কবিরাজ আপনাকে করা হলো। সাহেব মেমের রোগ সারালে বকশিস পাবেন কত? 10 টাকা মাসে তো বাঁধা মাইনে হয়েছে। একটা ঘর কাল আপনার জন্য দেওয়ানো হবে, বড় সাহেব বলেছে। আপনি তো আমাদের নিজের লোক হয়ে গেলেন। আমাদের পক্ষ টেনে একটা কথা, ওই একটা কথা, ব্যাস হয়ে গেল। আপনাকে আর কিছু বলতে হবে না। ওই একটা কথা আপনি বলবেন, অমুক অমুক বুনোকে দৌড়ে পালাতে আপনি দেখেছেন। রামকানাই বিষণ্ণ মুখে বললেন, তা 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 নয়, বলতে হবে। আপনি কি চান? বড় সাহেব বড্ড ভালো নজর দিয়েছে আপনার ওপর। যা চান তাই দেবে। আপনার উন্নতি হয়ে যাবে এবার। রাজারাম আরো বললেন, তাহলে যান এখন। নীলকুঠির ঘোড়া দিতাম, কিন্তু আপনি তো চড়তে জানেন না। গরুর গাড়িতে যাবেন? রামকানাই খুব বিনীতভাবে হাত জোড় করে বললেন, দেওয়ান মশাই, আমি বড্ড গরিব, আমারে মুশকিলে ফেলবেন না। আদালতে দাঁড়িয়ে হলপ করে তবে সাক্ষী দিতে হয় শুনেছি। আগে আমি সেখানে মিথ্যে কথা বলতে পারবো না। আমায় মাফ করুন দেওয়ান মশাই। আমার বাবা ত্রিসন্ধ্যা না করে জল খেতেন না। কখনো মিথ্যে বলতে শুনিনি কেউ তার মুখে। আমি বংশের কুলাঙ্গার, তাই কবিরাজি করে পয়সা নিই।
বিনামূল্যে রোগ আরোগ্য করা উচিত, জানি সব, কিন্তু বড্ড গরিব, না নিয়ে পারিনি। আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা আমি বলতে পারবো না দেওয়ান মশাই। দেওয়ান রাজারাম রেগে উত্তর দিলেন, এটা বড্ড ধরিবাজ, এটারে চুনের গুদামে পুরে রেখো আজ রাত্রি। চাপুনির জল খাওয়ালে যদি জ্ঞান হয়, তাতেও যদি না সারে, তবে শ্যামচাঁদ আছে, জানো তো। পাইক নফরমুচি কাছে দাঁড়িয়ে বললে, চলুন ঠাকুর মশাই। কোথায় নিয়ে যাবা? চুনের গুদমে নিয়ে যাতি বলছেন দাওয়ানজি, শুনলেন না? আপনি ব্রাহ্মণ দেবতা, গায়ে হাত দেব না, দিলি আমার মহা পাপ হবে। আপনি চলুন এগিয়ে। কোন দিকে? আমার পেছনে পেছনে আসুন। কিছু দূর যেতেই রাজারাম পুনরায় রামকানাইকে ডেকে বললেন, তাহলে চুনের গুদামেই চললেন? সেই জায়গাটাতে কিন্তু নাকে কাঁদতে হবে গেলে। আপনি ভদ্রলোকের ছেলে, তাই বললাম। তবে আমারে কেন সেখানে পাঠাচ্ছেন দেওয়ান মশাই? পাঠাবেন না। আমার তো পাঠানোর ইচ্ছে নয়। আপনি যে এত ভদ্রলোক হয়ে, কুঠির মাইনে বাঁধা কবিরাজ হয়ে আমাদের একটা উপকার করবেন না, তা না। হলপ করে মিথ্যে বলতে পারবো না, ওতে পতিত হতে হয়। তবে চুনের গুদামে ওঠো গিয়ে ঠেলে। যাও নফর, চাবি বন্ধ করে এসো। শুনলেন আমাদের প্রাণীর লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ধারাবাহিক উপন্যাস ইছামতি পঞ্চম পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।